আসসালামু আলাইকুম সবাইকে। উচ্চতর গণিতের শর্টকাট লেকচারের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা চ্যাপ্টারের শর্টকাট গুলা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করে দেই। ফার্স্ট হচ্ছে আমরা যে শর্টকাটটা দেখবো সেটা হচ্ছে ধরো শর্টকাট ওয়ান। শর্টকাট ওয়ানে হচ্ছে আমরা ধরো সাপোজ ধরো এটা একটা রম্বস। ধরো এটা একটা রম্বস, তো এই রম্বসের চারটা শীর্ষবিন্দু যা থাকে আমরা জানি, তাই না? এ বি সি ডি, ঠিক আছে? তো চারটা শীর্ষের ধরো প্রথম শীর্ষটা দেওয়া আছে আমাদের 2,5, এবং সেকেন্ড যে শীর্ষটা এটা দেওয়া আছে আমাদের 5,9, এবং আমাদের চতুর্থ যে শীর্ষটা ওইটা দেওয়া আছে আমাদের 6,8। তাহলে আমরা আমাদের যদি বের করতে বলে যে তৃতীয় শীর্ষটি কত, তাই না? তৃতীয় শীর্ষটি কত বা তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা তো অবশ্যই এটাকে সলভ করে বিভিন্ন বের করতে পারি রিটেনে আসলে। তাহলে আমরা এমসিকিউ তে কি করবো? এমসিকিউ তে ভাইয়া এরকম যদি বলে রম্বস অথবা সামান্তরিক অথবা আয়ত অথবা বর্গ, যেটাই বলুক না কেন, যদি তাদের চারটা শীর্ষের মধ্যে তিনটা শীর্ষ দেওয়া থাকে এবং অপর একটা শীর্ষ বের করতে বলে, তাহলে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা দেখবো যে এই যে যে শীর্ষগুলো দেওয়া আছে ওই শীর্ষগুলোর মধ্যে সম্পর্ক কিরকম। মানে হচ্ছে এখানে এই যে এই শীর্ষটা, এই শীর্ষের যে বুজ, এই বুজ হচ্ছে 2। সিমিলারলি দেখো বি শীর্ষের বুজ হচ্ছে আমাদের কত? 3। বি শীর্ষের বুজ হচ্ছে কি আমাদের ভাইয়া 5। এ শীর্ষের বুজ হচ্ছে 2। তাহলে এ শীর্ষের বুজ এবং বি শীর্ষের বুজ, বুজের মধ্যে যদি একটা সম্পর্ক খেয়াল করো, ওই সম্পর্কটা কি দেখো। এ শীর্ষের বুজ হচ্ছে 2 আর বি শীর্ষের 5। তার মানে এখান থেকে এ শীর্ষ থেকে বি শীর্ষের মধ্যে পরিবর্তন কি দেখতেছো? দেখো 2 থেকে 5 হয়েছে, তার মানে 3 বাড়ছে, তাই না? এর বুঝ থেকে বি এর বুঝ 3 বাড়ছে। সিমিলারলি দেখো এ এর কুড়ি থেকে বি এর কুটি কত বাড়ছে দেখো তো? 4 বাড়ছে। খেয়াল করছো ভাইয়া? তাহলে খেয়াল করো, এটা যেহেতু একটা রম্বস, তো রম্বসের চারটা সাইড হচ্ছে অর্থাৎ চারটা বাহু হচ্ছে ইকুয়াল থাকে। তাহলে এই যে এই সাইডটা এবং এই সাইডটা ইকুয়াল থাকে। কারণ এখান থেকে এখানে বুঝ যত বাড়ে তাহলে এখানে যত সেম বুঝ তত বাড়বে, তাই না বলতো? তাহলে 2 থেকে 5 এসে 3 বাড়ছে, তাহলে এখান থেকে কি হবে বলতো ভাইয়া? 6 থেকে কত হবে? 6 এর সাথে কত add হবে বলতো ভাইয়া? 3 অ্যাড হবে। এটার বুঝ, তাহলে সি এর বুঝ 6 প্লাস 3। সিমিলারলি দেখো ভাইয়া, এর কোটি ছিল 5 এবং বি এর কোটি হচ্ছে 9। তাহলে হচ্ছে আমাদের 4 বাড়ছে কোটি, তাই না? তাহলে এখানেও সিমিলারলি কত, ডি থেকে সি শীতে যখন আসবো তখন কোটি কত পারবে ভাইয়া? 4 পাবে। 8 থেকে তাহলে কত হবে? 8 প্লাস 4, তাই না? তাহলে আমাদের সি এর যে স্থানাঙ্ক, সি এর স্থানাঙ্ক কত হয়ে যাবে? 9,12। এইভাবে আমরা কিন্তু স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে খেয়াল করলো ভাই, এখানে যদি আমাদের সিমিলার যদি কমতো, তো এখান থেকে এখানে বাড়ছে, এখানে 2 থেকে ধরো 1 হয়েছে, তাহলে 1 কমছে। তাহলে এখানে 6 থেকে 1 কমে আমরা 5 করতাম। তাহলে খেয়াল করতে হবে, যদি বাড়ে তাহলে বাড়াইতে হবে, যদি কমে তাহলে কমাতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? আর এই সেম প্রবলেমটা কিন্তু এভাবে করতে পারতো যে 2 থেকে এখানে 6 হয়েছে, কত বাড়ছে? +4। তারপর এখানে 5 থেকে কত হয়েছে? 8 হয়েছে, এখানে কত হতো? +3। তাহলে এখান থেকে 5 থেকে এখানে কত বাড়বে বলতো ভাইয়া? এখানে হচ্ছে 4, তাহলে এখানে 5 থেকে যদি 4 বাড়ে তাহলে 9 হবে। 8। এখানে 9 থেকে 3 বাড়বে, কারণ এখানে 5 থেকে 8 হয়েছে, তার মানে 3 বাড়ছিল, তো এখনো কি 3 বাড়বে। তো 9 থেকে যদি 3 বাড়ে তাহলে কত হবে বলতো ভাইয়া? 12 হবে। তাহলে আমরা এভাবে বের করতে পারি। তাহলে যেকোনো দুইটা শীর্ষ নিয়ে কাজ করলে হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তো আমরা এই দুইটা নিয়ে কাজ করতে পারি অথবা এই দুইটা নিয়ে কাজ, ঠিক আছে? এভাবে করতে পারি। সো এখন হচ্ছে আমরা আরেকটা শর্টকাট কিভাবে করা যায় এটা দেখবো। তো এখন যে এই যে শর্টকাট নাম্বার ওয়ান এর যে কথা দেখবো সেটা হচ্ছে, আরেকটা যদি আমরা এক্সাম্পল নেই, ধরো সাপোজ আমাদের, ধরো এটা একটা আমাদের ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের এ শীর্ষ হয়েছে, এ শীর্ষ এবং বি শীর্ষ এবং সি শীর্ষের স্থানাঙ্ক গুলো আমাদের বের করতে হবে। এটা এ বি সি বের করতে হবে, তাই না? এ শীর্ষ, বি শীর্ষ এবং সি শীর্ষ বের করতে হবে। তাহলে আমাদের ধরো সাপোজ এই যে দেওয়া আছে হচ্ছে এই যে এ শীর্ষের যে অপোজিট যে সাইডটা, ওই সাইডের মিড পয়েন্টটা দেওয়া আছে suppose, এবং বি শীর্ষের অপোজিট সাইড, ওই সাইডের মিড পয়েন্ট এটা দেওয়া আছে, ঠিক আছে? এবং সি শীর্ষের যে অপোজিট সাইডটা এটার মিড পয়েন্টটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটার মিড পয়েন্ট ধরো সাপোজ, এটা ধরো মিড পয়েন্ট x1, y1, ঠিক আছে? সিমিলারলি এটার মিড পয়েন্ট x2, y2, ঠিক আছে? সিমিলারলি এটার মিড পয়েন্ট ধরো x3, y3, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা এটাকে নাম দিতে পারি চাইলে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে আমাদের এফ, ঠিক আছে? তাহলে ত্রিভুজের এই যে ত্রিভুজের তিনটা মধ্যবিন্দুর, ত্রিভুজের তিনটা সাইডের মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া আছে। তাহলে আমাদের প্রান্ত শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু গুলোর স্থানাঙ্ক বের করতে হবে।
ঠিক আছে, এবিসি বের করতে হবে। তাহলে সেটা বের করার একটা শর্টকাট তোমাকে বলে দিই ভাই, আমি খেয়াল করো। তোমরা কি করবা, তোমরা হচ্ছে দেখবা, তোমরা হচ্ছে দেখো তুমি বের করতে যাচ্ছ এ শীর্ষের স্থানাঙ্ক বের করতে যাচ্ছ। তাহলে এ শীর্ষে যখন স্থানাঙ্ক বের করবা, তাহলে এ শীর্ষের পাশাপাশি যে দুইটা সাইড আছে, এটা এবং এইটা, ঠিক আছে। তো এই দুইটা সাইডের যে মধ্যবিন্দু আছে, ওই দুইটা মধ্যবিন্দুর ভুজের যোগফল, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দুর এই সাইডের মধ্যবিন্দু কত, মধ্যবিন্দুর ভুজ কত x3, এবং এই সাইডের মধ্যবিন্দুর ভুজ কত x2। তাহলে এই দুটো আমরা কি করব, যোগ করব। আর যেটার যে শীর্ষেটার ভুজ বের করতে যাচ্ছি, ওইটার অপোজিট যে মিড পয়েন্টটা আছে, ওইটার ভুজটা আমরা কি করব, বিয়োগ করব। তাহলে -x1। তাহলে আমরা পেয়ে যাবো এ শীর্ষের ভুজ, ঠিক আছে। এখন এখন আমরা এ শীর্ষের যদি কুটি বের করতে চাই, তাহলে সিমিলারলি কি হবে বলতো ভাইয়া, কুটি বের করার সময় কি হবে বলতো ভাইয়া, এখানে এ শীর্ষের পাশে দুইটা যে সাইড আছে, ওই দুইটা সাইডের মধ্যবিন্দুর যে কুটিদের যোগফল মাইনাস হচ্ছে অপোজিট যে সাইডটা আছে ওইটার মধ্যবিন্দুর কুটি বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ধরো y3 প্লাস y2 হবে, এখানে কি হবে y3 প্লাস y2 মাইনাস হচ্ছে y1, ঠিক আছে। তো সিমিলারলি কিন্তু আমরা বি সি এই সেম নিয়ম ফলো করে বি সি সবগুলো বের করে ফেলতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আহ নিয়ম, ঠিক আছে। এভাবে সহজে আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে ধরো সাপোজ আমরা একটা এক্সাম্পল করবো। তো এক্সাম্পল ধরো সাপোজ এটা একটা আমাদের ট্রায়াঙ্গেল, ঠিক আছে। ওই ট্রায়াঙ্গেলের ধরো ভাইয়া আমাদের এই এই যে পয়েন্টটা এটা দেওয়া আছে, মিড পয়েন্টটা দেওয়া আছে আমাদের -3/2, ঠিক আছে, 9/2, ঠিক আছে। এবং এই যে মিড পয়েন্টটা এটা দেওয়া আছে আমাদের ধরো হাফ কমা -3/2, ঠিক আছে। এবং ধরো এই যে মিড পয়েন্টটা এটা আমাদের দেওয়া আছে 3,6, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে আমাদের এফ। তাহলে আমাদের আমাদের শীর্ষবিন্দুগুলো বের করতে হবে। তাহলে এটার নাম দিলে এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এ বিন্দুর আমাদের ভুজ এবং কুটি বের করতে হবে, তাই না। তাহলে এ বিন্দুর ভুজ যদি বের করি, এ বিন্দুর কারণ কি হবে বলতো ভাইয়া, এ বিন্দুর ভুজ যদি বের করতে চাই, তাহলে এ বিন্দুর পাশাপাশি যে দুইটা ভুজ আছে ওই দুইটা যোগফল 3+হাফ, 3+হাফ মাইনাস হচ্ছে এটার অপোজিট যেটা আছে, তাই না, ওটা বিয়োগ করতে হবে। এটা অপোজিট হচ্ছে কি বলা ভাইয়া, -3/2, ঠিক আছে। তাহলে -3/2 যেখানে বিয়োগ করে তাহলে +3/2 হয়ে যাবে, ঠিক আছে। কমা আমাদের এ বিন্দুর কি কুটি বের করতে হবে, কুটি বের করতে এখানে 6, আর এই দুটো 6 এবং -3/2 যোগ করতে হবে, তাহলে 6 -3/2 হয়ে যাবে, ঠিক আছে। আর এটার অপোজিট যেটা আছে ওইটা বিয়োগ করতে হবে, এটা হচ্ছে 9/2, ঠিক আছে। ওকে, ফাইন। এটা হচ্ছে আমাদের 9/2। তাহলে আমরা এখান থেকে কি করবো বলতো ভাইয়া, 9/2টা এখান থেকে বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে আমরা এ বিন্দুটা পেয়ে যাবো কত, 3+হাফ, ঠিক আছে। আর হচ্ছে 3/2, তাহলে আমরা এটা কত পেয়ে যাবো, 5 পেয়ে যাবো, ওকে। কমা আমাদের এটা যদি বের করি তাহলে কত হয়ে যাবে বলতো ভাইয়া, এখানে হচ্ছে 3/2 মানে 1.5, আর হচ্ছে আমাদের 9/2 মানে 4.5, তাহলে এখানে 0 চলে আসবে। তাহলে এর শীর্ষটা আমরা কত বের করে ফেলছি, 5,0, ঠিক আছে। তো সিমিলারলি আমরা যদি ভি বের করি, ঠিক আছে, আমরা যদি ভি বের করি তাহলে আমাদের চলে আসবে -4, -3। আমরা যদি সি বের করি তাহলে সি চলে আসবে আমাদের 1,12। তো তোমরা হচ্ছে বি আর সিটা সিমিলারলি বের করে তোমরা মিলে নিবা, ঠিক আছে, ওকে। তাহলে তোমরা আশা করি পারবা। তো আনসারটা মিলাই নিবা তোমরা, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কিন্তু একটা ত্রিভুজের মধ্যবিন্দু, বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর আমাদের কি বের করে ফেলতে পারি, স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, ঠিক আছে। সো আমরা হচ্ছে শর্টকাট নাম্বার 2 তে চলে যাবো এখন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন শর্টকাট নাম্বার 2 তে চলে গেলাম। তো শর্টকাট নাম্বার 2 তে চলে গেলাম আমরা। তো শর্টকাট নাম্বার 2 তে আমরা দেখবো যে ধরো সাপোজ দুইটা সমান্তরাল রেখা, ধরো একটা হচ্ছে a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং আরেকটা সমান্তরাল রেখা ধরো a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0, ওকে। তাহলে এই দুইটা সমান্তরাল রেখা, তাই না। তাহলে এই দুইটা যে দুইটা সমান্তরাল রেখা যে বললাম, তাহলে এই দুইটা যে সমান্তরাল যদি হয়, তাহলে এই দুইটা সমান্তরাল রেখা আর একটা কন্ডিশন আছে, তার মানে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে কোন শর্তে, তাই না। তাহলে আমরা জানি দুইটা রেখা সমান্তরাল হবে যদি দুইটার স্লোপ সমান থাকে, তাই না, দুইটা রেখার স্লোপ সমান হলে। এই যে প্রথম রেখাটার স্লোপ ধরো m1, দ্বিতীয় রেখার স্লোপ ধরো m2, তাহলে m1 m2 ইকুয়াল হতে হবে, তাই না। ক্লিয়ার। তাহলে তোমরা কি জানো, তোমরা জানো যে কোনো একটা রেখার স্লোপ, ধরো 1 নম্বর রেখার স্লোপ বের করবো। তাহলে কোনো একটা রেখার স্লোপ হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, এটা হচ্ছে স্লোপ বের করার শর্টকাট, ঠিক আছে। ঠিক আছে, x এর সহগ বাই y এর সহগ, ঠিক আছে, -x এর সহগ y এর সহগ, তাহলে এটা তাহলে -a1/b1, ঠিক আছে। সিমিলারলি এটার স্লোপ কত হবে, এটার স্লোপ যদি m2 নাম দিই তাহলে আমরা কত হবে -a2/b2, তাহলে দুটো ইকুয়াল, তাহলে -a1/b1 -a2/b2, ওকে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে মাইনাস দুই পাশের মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, a1/b1 a2/b2, ওকে।
তাহলে খেয়াল করো, আমরা সিমিলারলি আমরা চাইলে a2 টা এখানে নিয়ে আসতে পারি। তাহলে a1 বাই a2, আমরা a2 টা নিচে নিয়ে আসছি, আর b1 টাকে আমরা এই b1 টাকে এখানে নিয়ে যাবো। তাহলে b1 বাই b2, তাহলে আমাদের কি দাঁড়ালো বলতো ভাইয়া? তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে, a1 বাই a2, b1 বাই b2। ওকে, তাহলে দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? এই যে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল হবে যদি a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 হয়। তাহলে a1 বাই a2 কি বলতো ভাইয়া? a1 বাই a2 হচ্ছে x এর সহগ, x এর সহগের অনুপাত। a1 বাই a2 কি x এর সহগ অনুপাত, ইকুয়াল টু b1 বাই b2 হচ্ছে y এর সহগের অনুপাত। তাহলে কি দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? x এর সহগের অনুপাত ইকুয়াল টু কি, x এর সহগের অনুপাত ইকুয়াল টু আমাদের y এর সহগের অনুপাত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত। এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? সো আমরা কিন্তু, তাহলে এখন যদি আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে খেয়াল করো, এই সেম জিনিস কনসেপ্টটা ইউজ করে আমরা একটা প্রবলেম যদি সলভ করি, তাহলে প্রবলেমটা হচ্ছে আমাদের চিটাগাং ইউনিভার্সিটি আসছে, আমরা যে প্রবলেমটা এখন করবো। ঠিক আছে, তাহলে ধরো প্রবলেমটা হচ্ছে 5x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0, এবং আরেকটা রেখা হচ্ছে দেওয়া আছে 2x প্লাস ky মাইনাস 7 ইকুয়াল টু 0। এই দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তাহলে এখানে k এর মানটা বের করতে পারছে। এই দুইটা রেখা পরস্পর যদি কি হয়, সমান্তরাল হলে k ইকুয়াল টু হোয়াট আমাদের বের করতে পারছে। তাহলে k টা ভাই কোথায় আছে খেয়াল করো তো ভাইয়া, k টা হচ্ছে আমাদের এইখানে আছে, k টা হচ্ছে আমাদের এইখানে আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে, তাই না? এই k এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি দুইটা রেখা সমান্তরাল হলে তাদের x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান হয়। তাহলে এখানে প্রথম রেখাটার x এর সহগ কত, 5 বাই আমাদের দ্বিতীয় রেখাটার x এর সহগ হচ্ছে 2, তাহলে 5/2। প্রথম রেখাটার y এর সহগ হচ্ছে 4 এবং দ্বিতীয় রেখাটার y এর সহগ হচ্ছে k। তাহলে এখান থেকে সলভ করলে কিন্তু আমরা k টা পেয়ে যাবো, আমরা কিন্তু এখন k টা পেয়ে যাবো। তো k টা কত হবে বলতো ভাইয়া? k টা হবে 4 ইন্টু 2/5, আমাদের k হয়ে যাবে 8/5। আমরা কিন্তু এইভাবে k এর মানটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে ভাই আমরা এখন শর্টকাট নাম্বার 3 তে চলে যাবো। ঠিক আছে, শর্টকাট নাম্বার 3 তে চলে যাবো। শর্টকাট নাম্বার 3, শর্টকাট নাম্বার 3 তে হচ্ছে আমরা ডিসকাস করবো হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে ধরো সাপোজ আমাদের, ধরো এটা হচ্ছে y axis এবং এটা হচ্ছে x axis। ঠিক আছে, তাহলে এখানে একটা পয়েন্ট আছে ধরো x1, y1। ঠিক আছে, এবং এইখানে ধরো আরেকটা পয়েন্ট আছে x2, y2। ঠিক আছে, এখন এই দুইটাকে যদি আমরা সংযোগ করি, তাহলে একটা রেখা পাবো না? তো ওই রেখাটা হচ্ছে x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সংযোগ রেখা, তাই না? তাহলে এই সংযোগ রেখাটা হচ্ছে ধরো সাপোজ এটা। ঠিক আছে, এখন এই যে সংযোগ রেখাটা x1 y1 এবং x2 y2 বিন্দুগামী যে সংযোগ রেখাটা, ঠিক আছে, ওকে, তো ওই রেখাটাকে যদি অন্য একটা রেখা, ঠিক আছে, এই রেখাটাকে যদি অন্য একটা রেখা বিভক্ত করে, ধরো সাপোজ অন্য একটা রেখা হচ্ছে এটা, অন্য একটা রেখা হচ্ছে ধরো সাপোজ এই রেখাটা। ঠিক আছে, তাহলে আমাদের x1 y1 এবং x2 y2 রেখার সংযোগ রেখে আরেকটা রেখা আমাদের বিভক্ত করছে, তাই না? তাহলে বিভক্ত যদি করে, যে এই যে সংযোগ রেখাটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, তো সংযোগ রেখাটা এটার নাম দিলাম a, এটার নাম দিলাম b। তাহলে ab রেখাকে আমাদের যে আরেকটা রেখা, এই যে লাল যে রেখা, সেই রেখাটা আমাকে ধরে নিলাম x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই যে a এবং b বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে যদি এই যে রেড কালারের যে রেখাটা ax প্লাস by প্লাস c, এই রেখাটা যদি একটা অনুপাতে বিভক্ত করে, তাহলে ওই অনুপাতটা কত, তাই না? ক্লিয়ার? এখন আমরা এখানে ধরে নিচ্ছি যে লাল কালারের রেখাটা এই দুইটাকে কি করে, অন্তর্বিভক্ত করে, ভিতর দিকে বিভক্ত করে। এখন সিমিলারলি কিন্তু এরকম কেস হতে পারে, আমাদের কিন্তু এরকম কেস হতে পারে যে বহির্বিভক্ত করে। তো ধরো এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এ এবং বি এর সংযোগ রেখা হচ্ছে ধরো এইটা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটাকে যদি আমাদের অপর একটা রেখা ধরো এটা, যেটা হচ্ছে আমাদের এক্স প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 রেখা। ঠিক আছে, তো এই রেখাটা যদি এই রেড কালারের রেখাটাকে, অর্থাৎ সংযোগ এবি সংযোগ রেখাটাকে যদি বিভক্ত করে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে বিভক্ত করলে সেটা কি বিভক্ত করবে বলতো ভাইয়া? বহির্বিভক্ত করবে, কারণ এই যে এ এবং বি হচ্ছে এই রেখাটার একটা পাশে আছে, তাই না? তাহলে বহির্বিভক্ত করলে যে অনুপাত, ওই অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এ বি কে যদি এই রেখাটা অন্তর্বিভক্ত তো বহির্বিভক্ত করে, তাহলে ওই অনুপাতটা বের করতে হবে। তাহলে অনুপাতটা আমরা ধরলাম m is to n অনুপাতে বিভক্ত করে, তাই না? m is to n অনুপাতে বিভক্ত করে। তাহলে খেয়াল করো,
তাহলে m/n, তাহলে এই যে এই রেখাটা এটাকে m/n অনুপাতে বিয়োগ করে, তাহলে মানে এই পার্টটা হচ্ছে m অংশ আর এই পার্টটা হচ্ছে আমাদের ভাইয়া n অংশ, তাহলে m/n রেশিওতে কি করে অন্তর্বিভক্ত করে। সিমিলারলি কি হতে পারে, এই যে a কে এটা বিভক্ত করে বলতো m, আর এটা হচ্ছে কত বলতো ভাই n, তাহলে এখানে বিভক্ত করে m/n অনুপাতে। তাহলে m/n টা বের করতে হবে না বলতো ভাইয়া, m/n টা আমাদের বের করতে হবে, তাহলে ওইটা বের করার যে শর্টকাট, ঠিক আছে, তো ওই শর্টকাটটা আমি তোমাকে লিখে দিচ্ছি, ঠিক আছে। ওই শর্টকাটটা হচ্ছে, ধরো সাপোজ আমি বলে দেই, ধরো x1 y1 এবং x2 y2 বিন্দু দুটির সংযোগ সরলরেখাকে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখাটি m/n অনুপাতে বিভক্ত করলে, তাহলে আমরা কিন্তু জানি না ফার্স্টে এটা অন্তর্বিভক্ত করবো না কি বহির্ভুক্ত করবো, তাহলে আমি ধরে নিলাম বিভক্ত করে যাচ্ছি, অনুপাতে বিভক্ত করলে তাহলে আমাদের m/n, এই যে m এবং n এর যে রেশিও, ওই রেশিওটা হবে কি আমাদের ডিরেক্ট x1 y1 বিন্দুটা আমরা কি বসাই দিব বলতো ভাইয়া, এই রেখার মধ্যে বসাই দিব। তাহলে x1 y আমরা ফার্স্টে m বের করবো, m, তাহলে উপরে m আছে নিচে n আছে, তাহলে m এর পার্টটা m হচ্ছে কি আমাদের এই যে প্রথম বিন্দুটাকে যে ভাগ করে ওইটার অংশ, m অংশ, তাই না। তাহলে এটা হচ্ছে প্রথম বিন্দুটা আমাদের এই রেখার মধ্যে বসাই দিতে হবে, তাই না। তাহলে প্রথম বিন্দুতে বসাই দিই x1 by1 প্লাস c, এবং সিমিলারলি দ্বিতীয় বিন্দুতে বসাই দিই, তাহলে সেটা কি হবে বলতো ভাইয়া, x2 by2 প্লাস c, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে তোমরা খেয়াল রাখবা, এখানে কিন্তু এই যে এখানে যে x1 y1 টা বসাইলা এবং এখানে x2 y2 যে বসাইলা, তো বসানোর ফলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কি প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তাহলে এই আলটিমেট যে রেজাল্টটা, এই রেজাল্টটা কি, এই যে m বাই যে রেশিওটা, এটা কি আসতে পারে, পজিটিভ আসতে পারে এবং নেগেটিভ আসতে পারে। তাহলে খেয়াল করো, পজিটিভ আসা মানে কি বলতো ভাইয়া, এই পজিটিভ আসা মানে কি, এইটা এবং এটার সাইন কি দুইটাই প্লাস, এই দুইটাই কি পজিটিভ আসা মানে কি, এই যে উপরে নিচে বোর্ডটা কি প্লাস, অথবা কি উপরে নিচে বোর্ডটা কি মাইনাস, তাই না, দুই বোর্ডটা কি মাইনাস, রাইট। এটাও প্লাস এটাও প্লাস, অথবা এটা মাইনাস এটা মাইনাস, এটা থাকলে কি হবে আমাদের পজিটিভ আসবে। তাহলে দুইটাই যদি প্লাস হয় তার মানে কি মিন করে বলো তো ভাইয়া, দুইটা যদি প্লাস হয় এটা মিন করে যে এই এই যে এই রেখার উপর প্রথম বিন্দুটা বসালে এবং দ্বিতীয় বিন্দুটা বসালে দুইটা যদি পজিটিভ হয়, তার মানে মিন করে যে এই যে x1 y এর বিন্দুটা আমাদের রেখার একই পাশে অবস্থিত। একই পাশে অবস্থিত মানে কি বলতো ভাইয়া, বহির্বিভক্ত করে। এই একই পাশে অবস্থিত মানে কি, এই যে দেখো এই যে এই রেখাটার একই পাশে a এবং b অবস্থিত, তার মানে একই পাশে অবস্থিত মানে কি বলতো ভাইয়া, আমাদের এই যে x প্লাস by প্লাস c এই b কে কি করবে, বহির্বিভক্ত করবে। আর যদি একই পাশে না হয়, ধরো এ এক পাশে আর বি এক পাশে, তার মানে অন্তর্বিভক্ত করে থাকবে, তাই না। তার মানে কি, যদি একই পাশে না হলে কি হয়, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হয়, তাই না। একটা পজিটিভ এটা যদি বসাই দিই এখানে পজিটিভ আসবে, আবার এটা যদি বসাই দিই এখানে মধ্যে নেগেটিভ আসবে। তাহলে পজিটিভ আর নেগেটিভ যদি গুণ করি তাহলে কি আসে বলতো, আলটিমেটলি নেগেটিভ আসে। তার মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, রাইট, একটা মাইনাস একটা প্লাস এরকম হতে পারে, তাই না। ক্লিয়ার। তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে নেগেটিভ, তাহলে আলটিমেট রেজাল্ট যদি পজিটিভ আসে, এই পুরোটা রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে বুঝবা যে কি হয়েছে এখানে, পজিটিভ আসলে বুঝবা যে এখানে কি হয়েছে, বহির্বিভক্ত হয়েছে, বহির্বিভক্ত, ঠিক আছে। পজিটিভ আসলে বুঝবা যে বহির্বিভক্ত। আর যদি নেগেটিভ আসে তাহলে বলবা যে এখানে কি হয়েছে, আমাদের রেখাটা হচ্ছে এবি সংযোগ রেখাকে অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত, সরি ভাইয়া, সরি। তাহলে আমাদের কখন বহির্ভুক্ত কখন অন্তর্ভুক্ত সেটা কি বুঝতে পারছো। তাহলে বাট আমাদের রেজাল্ট বলার সময় আমাদের জাস্ট কিন্তু রেজাল্ট বলার সময় আমাদের জাস্ট জিজ্ঞাসা করবে যে এই দুইটা বিন্দু সংযোগ রেখে আমাদের এই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি রেখাটা কি অনুপাতে বিভক্ত করে, আমাদের জাস্ট অনুপাতটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তাহলে অন্তর্ভুক্ত করবে নাকি বহির্ভুক্ত করবে এটা অনেক সময় জিজ্ঞাসা করে না, তাহলে আমাদের অনুপাতটা জাস্ট বলে দেবে, এখানে m/n এর যে রেশিওটা আসবে ওই রেশিওটা হচ্ছে আমাদের আমাদের অনুপাত, তাই না, কি অনুপাতে বিভক্ত করলো। আর যদি চিহ্ন ইউজ করো, চিহ্ন দিয়ে তুমি বুঝতে পারবে, এই পার্টটার চিহ্ন দিয়ে তুমি বুঝতে পারবে এটা বহির্ভুক্ত হয়েছে নাকি অন্তর্ভুক্ত হয়েছে, তাই না। আর তুমি রেজাল্ট লেখার সময় চিহ্ন লেখার দরকার নাই, প্লাস মাইনাস কিছু লেখার দরকার নাই, ঠিক আছে। অর্থাৎ তুমি সবসময় এটাকে প্লাস চিন্তা করবে রেজাল্ট লেখার সময়, আর তুমি অন্তর্ভুক্ত নাকি বহির্ভুক্ত ওইটা বের করার সময় এটা বের। এখন ভাইয়া খেয়াল করো, তোমরা যদি এখন এটা কিন্তু আমি তোমাকে ডিরেক্ট লিখে দিয়েছি শর্টকাট হিসেবে, ঠিক আছে। এখন তুমি যদি ডিরেক্ট শর্টকাট মুখস্থ করতে চাও তাহলে তো ভালো জিনিস, ঠিক আছে, এটা ইউজ করে এমসিকিউ সলভ করে করতে পারবা। এখন যদি সেম জিনিসটা রিটেনে আসে অথবা তোমার যদি ইন্টারেস্ট থাকে যে এটা কিভাবে আসলো সেটা জানার, তাহলে আমরা ওইটা এখন দেখবো, ঠিক আছে। তো তোমার যদি ইন্টারেস্ট না থাকে যে এইটা কিভাবে আসলো এটা জানার, তাহলে তোমার আমি মনে করি এই পার্টটা স্কিপ করবা, এখন যে পার্টটা বলবো, ঠিক আছে, স্কিপ করে আমাদের নেক্সট শর্টকাটে চলে যাবো, ঠিক আছে। তো আমরা এটা দেখবো এটা আসলে কিভাবে হচ্ছে, তাই না। তাহলে আমরা যদি দেখি তাহলে খেয়াল করো, যদি দেখি তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো তোমরা,
তাহলে খেয়াল করো, তাহলে আমাদের সাপোজ আমরা ধরে নিচ্ছি যে এইটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে a বিন্দু, আর এটা হচ্ছে b বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2, ঠিক আছে? তাহলে আমরা সাপোজ ধরে নিলাম, ফার্স্টে কি বিয়োগ ধরে নিলাম ভাইয়া ভাইয়া, আমরা অন্তর বিয়োগ ধরে নিলাম। তাহলে আমাদের যে রেখাটা x প্লাস b প্লাস c, এটা ধরো এটা, আর আমাদের যে সংযোগ রেখাটা এদের, সংযোগ রেখাটা ধরো এটা। তো এটাকে এটা বিভক্ত করা হয়েছে কি m/n অনুপাতে, তাই না? তাহলে খেয়াল করো, m/n অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে আমাদের কি খেয়াল করতে হবে, তাহলে আমাদের এখানে যে, তাহলে খেয়াল করো অনুপাত, এখন এখানে তাহলে অনুপাত যদি বিয়োগ করি, তাহলে এটা থেকে এটা লম্ব দূরত্ব বের করতে হবে, এবং এটা থেকে এটা লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে এটা থেকে এটা লম্ব দূরত্ব বলতো ভাইয়া কি বলতো, এই যে এটা হচ্ছে এটা থেকে এটা লম্ব দূরত্ব, আর এটা হচ্ছে এটা থেকে লম্ব দূরত্ব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের m, আর এটা হচ্ছে আমাদের n, ঠিক আছে? তো এই অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এটা থেকে এটা লম্ব দূরত্ব, এবং এটা থেকে এটা লম্ব দূরত্ব হচ্ছে m, আর এটা থেকে এটা লম্ব দূরত্ব হচ্ছে n, ঠিক আছে? তাহলে এ বিন্দু থেকে আমাদের এই রেখাটার লম্ব দূরত্ব যদি বের করি, x1 y1 বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব যদি বের করি, তাহলে আমাদের m/n কি হবে বলতো ভাই, আমরা যদি এই পয়েন্টটাকে যদি c নাম দেই, আর এই পয়েন্টটাকে যদি আমরা d নাম দেই, ঠিক আছে? তাহলে আমাদের m/n যে রেশিওটা, এই রেশিওটা হবে কি আমাদের ac বাই bd, ac বাই bd। তাহলে ac টা হচ্ছে আমাদের a বিন্দু থেকে আমাদের x প্লাস b প্লাস c রেখার লম্ব দূরত্ব। তাহলে আমরা জানি লম্ব দূরত্ব বের করার ফর্মুলা জানি, এই x1 থেকে এই বিন্দুটার লম্ব দূরত্ব কি, আমাদের জাস্ট এই রেখাটার মধ্যে, সরি এই রেখাটার মধ্যে বসাই দেবে, x1 by1 প্লাস c, ঠিক আছে? বাই হচ্ছে রুট ওভার, এখানে x এর সহগের স্কয়ার এবং y এর সহগের স্কয়ার, ঠিক আছে? এবং এখানে একটা মডুলাস দিতে হবে, রাইট, যেহেতু এটা লম্ব দূরত্ব। সিমিলারলি আমাদের বিডিটা যদি বের করতে চাই, বিডিটা হচ্ছে আমাদের এটা থেকে এটা লম্ব দূরত্ব, x2 y2 বিন্দু রয়েছে, এটার মধ্যে বসাই দিতে হবে, তাই না? এবং রুট ওভার x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার করে দিতে হবে, তাই না? সো আমরা যদি বিডিটা বের করি, বিডিটা হবে কি আমাদের x2 by2 প্লাস c, এখানে হবে রুট a স্কয়ার v স্কয়ার, একটা মডুলাস হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু ভাই এখানে বোথটার আর কি মডুলাসটা উঠাই দিতে পারি, তাই না? আমরা যদি এখানে মডুলাসটা উঠাই দিই, এই যে এই মডুলাস এবং এই মডুলাস, মডুলাস দুইটাকে ক্যান্সেল করে দেই, এবং এই যে রুট ওভার এক্স এ স্কয়ার বি স্কয়ার রুট ওভার স্কয়ার স্কয়ার উঠাই দিতে হলে, এবং এসি আর বিডি যে রেশিওটা, এটা হচ্ছে m/n ছিল, তাই না? তো আমাদের কি দাঁড়াবে x1 by1 প্লাস c, এখানে কি দাঁড়াবে x2 by2 প্লাস c। তো এটা কিন্তু আমাদের বের করে ফেলছি। তাহলে এখন বুঝতে পারছো তোমরা এটা কিভাবে আসছে, ঠিক আছে? তোমরা রিটেনে আসলে তোমরা এইভাবে করবে, ঠিক আছে? আর রেশিও বের করার সময় এখানে অবশ্যই মডুলাস দিয়ে আনসারটা বের করতে হবে, মডুলাস সহ আনসারটা নিতে হবে, ঠিক আছে? ওকে, আর চিহ্ন দিয়ে, এখানে চিহ্নটা কখন চিহ্নটা নিবা যদি তুমি জানতে চাও যে বহির্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত, তাই না? যদি পজিটিভ আসে তাহলে বহির্ভুক্ত বলবো, আর নেগেটিভ আসে বলবো যে অন্তর্ভুক্ত। আমরা এখানে মাঝখান দিয়ে ধরে নিচ্ছি এটা পজিটিভ আসবে, সো নেগেটিভ আসবে, তার মানে এটা কি অন্তর্ভুক্ত হতে পারে, ঠিক আছে? সো তোমরা এই সেম জিনিসটা কিন্তু বহির্ভুক্ত দ্বারা প্রুভ করা যায়, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখন নেক্সট শর্টকাটে চলে যাই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা শর্টকাট নাম্বার 4 এ চলে যাবো, শর্টকাট নাম্বার 4 এ, শর্টকাট নাম্বার 4 এ, শর্টকাট নাম্বার 4 এ হচ্ছে আমরা দেখবো যে ভাইয়া একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায় আমাদের খুব সহজে, তাই না? তখন আমরা পরে দেখবো যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে অল্প সময়ে করা যায়, ঠিক আছে? সো ধরো আমাদের একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে, যেটা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে? তো এই ত্রিভুজের, সরি, এই ত্রিভুজের প্রথম শীর্ষ ধরো x1 y1, ঠিক আছে? এখন সেকেন্ড শীর্ষ ধরো x2 y2, এবং থার্ড শীর্ষটা ধরো x3 y3, ঠিক আছে? তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া থাকলে ওই ত্রিভুজের এরিয়া বের করার যে একটা ফর্মুলা আমরা জানি, তো ওই ত্রিভুজের এরিয়াটা হবে কি হাফ অফ মডুলাস আমাদের প্রথম শীর্ষ, প্রথম শীর্ষের ভুজ প্রথম শীর্ষের কোটি, দ্বিতীয় শীর্ষের ভুজ দ্বিতীয় শীর্ষের কোটি, তৃতীয় শীর্ষের ভুজ তৃতীয় শীর্ষের কোটি। দেন আবার কি যখন তিনটা শীর্ষ শেষ হয়ে যাবে, তখন আমরা প্রথম শীর্ষটা লিখতে হবে x1 y1, ঠিক আছে? দেন এসে আমরা এখান থেকে কি করতে পারি, দেন এখান থেকে হচ্ছে হাফ অফ, এখানে এসে আমরা আর আর এভাবে গুণ করতে পারি, যেগুলো x1 এর সাথে y2, x2 এর সাথে y3, x3 এর সাথে y1 গুণ করে আমরা কি করবো, পরস্পর যোগ করব, ঠিক আছে? তাহলে এখানে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, ঠিক আছে? তো এই যে পার্টটা, এটা থেকে আমরা কি করব, বিয়োগ করব হচ্ছে কি আমরা এই যে এগুলা y1 x2, ঠিক আছে? মানে অপোজিট যেগুলো আছে y1 x2, তারপর y2 x3 প্লাস হচ্ছে y3 x1, এগুলা কি গুণ করে যোগ করে এটা থেকে এই পার্টটাকে বিয়োগ করে দিব, ঠিক আছে? তাহলে এটা কি হবে বলতো, y1 x2 প্লাস হচ্ছে আমাদের y2 x3 প্লাস হচ্ছে আমাদের y3 x1, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আমাদের এখান থেকে এভাবে এরিয়াটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাতে করতে গেলে আমাদের অনেক টাইম চলে যাবে, রাইট? তো আমরা যদি চাই যে টাইম বাঁচাতে চাই, তাহলে খুব অল্প সময় করতে চাই, তাহলে তাহলে আমরা কিভাবে করবো,
তাহলে হচ্ছে ভাই আমরা একটা এক্সাম্পল নিবো, এক্সাম্পলটা নিয়ে আমরা এরিয়াটা বের করে কিভাবে সহজে করা যায়, কম সময়ে করা যায়। ঠিক আছে, এডমিশনটা আমি এমসিকিউ তে কিভাবে কম সময়ে করা যায় সেটা আমরা দেখবো। ঠিক আছে, সো খেয়াল করো, খেয়াল করে ধরো হচ্ছে আমাদের এটা একটা ট্রাইঙ্গেল। এই ট্রাইঙ্গেলের তিনটা শীর্ষ আমাদের দেওয়া আছে। ধরো এই শীর্ষটা হচ্ছে 5,0, এই শীর্ষটা হচ্ছে আমাদের -4, -3, এবং এই শীর্ষটা অর্থাৎ থার্ড শীর্ষটা হচ্ছে 1,12। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, সি। এই যে ট্রাইঙ্গেল, এই ট্রাইঙ্গেলের যে এরিয়া, ঠিক আছে, এরিয়া কত বের করতে হবে আমাদের। ঠিক আছে, এরিয়া কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এই যে এই ট্রাইঙ্গেলটার যদি এরিয়াটা আমরা বের করি, তাহলে ওই যে আগের মতো করে আমরা বের করতে পারি। তাহলে এটার এরিয়া কি হবে বলতো ভাইয়া? এটার এরিয়া হবে হাফ অফ মডুলাস আমাদের প্রথম শীর্ষটা 5,0, তারপর সেকেন্ড শীর্ষটা -4, -3, তারপর থার্ড শীর্ষটা 1,12, আবার ফার্স্ট শীর্ষটা দেখো। তাহলে এই যে আগের নিয়মে যদি করি তাহলে আমাদের অনেক টাইম চলে যেত। তাহলে আমরা যদি কম টাইমে করতে চাই তাহলে খেয়াল করো ভাইয়া, কম টাইমে যদি আমরা তোমার করতে চাও তাহলে খেয়াল করো, তাহলে আমাদের অল্প সময় যদি করতে চাও তাহলে আমাদের খেয়াল করো ভাইয়া, এই যে এখানে যে ফার্স্ট পয়েন্টটা আছে, এখানেও আছে আমাদের ফার্স্ট পয়েন্টটা, এখানেও 50, এখানেও 50। তাহলে যেহেতু এই দুইটা পয়েন্ট সেম, তাহলে আমরা যদি একটা কাজ করি এটাকে জিরো বানাই ফেলতে পারি। এই দুইটা পয়েন্টকে জিরো বানাবো, এটা তো অলরেডি জিরো আছে, জিরো নাও থাকে এটাকে আমরা জিরো বানাবো। তো এটাকে এই যে ফার্স্ট শীর্ষটা এটাকে জিরো বানাই দিব, এবং এই যে আবার এখানেও ফার্স্ট শীর্ষটা সেটাকে জিরো জিরো বানাই দিব। তো জিরো জিরো যদি বানাই দিই তাহলে ভাই আমরা এই দুইটা পরস্পরের সাথে গুণ করে মাইনাস হচ্ছে এই দুইটা গুণ করে বিয়োগ করে দিতে পারি। তাহলে আমাদের ডিরেক্ট রেজাল্ট চলে আসবে, কারণ এটা তো জিরো, কারণ এই জিরো, কারণ জিরোর সাথে যাই যোগ গুণ করি না কেন আলটিমেটলি জিরো হয়ে যাবে। তাহলে এই পার্টটা আমাদের আসবে না ক্যালকুলেশনে। তাহলে আমরা জাস্ট এই পার্টটাকে রাখবো, রাইট? এই পার্টটাকে রাখবো আর এই পার্টটাকে জিরো করে দিব। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এই যে ফাইভ আছে, এখানে ফাইভটাকে জিরো করার জন্য কি করতে হবে? এই ফাইভটাকে কিভাবে জিরো করা যায়? ফাইভ থেকে যদি আরো ফাইভ বিয়োগ করি তাহলে জিরো করা যায়। ঠিক আছে, এখানে যদি -5 থাকতো তাহলে কি করতাম? -5 এর সাথে আরো ফাইভ যোগ করতাম, যোগ করলে এটা জিরো হয়ে যেত। তাহলে খেয়াল করতে হবে এখানে +5 নাকি -5, অর্থাৎ প্লাস নাকি মাইনাস আছে, তাই না? ফাইভ এর থেকে যদি ফাইভ বিয়োগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে বলতো ভাইয়া? ফাইভ থেকে ফাইভ বিয়োগ করে দিব, তাহলে 5 - 5। তাহলে এখান থেকে যেহেতু ফাইভ বিয়োগ করতেছো তাহলে তোমার যে বাকি যে আহ, শীর্ষগুলো আছে, শীর্ষের বুঝগুলো আছে, ওইগুলো থেকে কি করতে হবে? ফাইভ বিয়োগ করতে হবে। তাহলে -4 থেকে ফাইভ বিয়োগ করতে হবে, ওয়ান থেকে ফাইভ বিয়োগ করতে হবে, ফাইভ থেকে ফাইভ বিয়োগ করতে হবে। আর এটা যেহেতু জিরো আছে এটা তো আর জিরো করার দরকার নাই, তো এটাতে আমরা সেম রেখে দিব। ঠিক আছে, ওকে। আর এখানে হাফ হয়ে থাকবে। এখন এটা কি জিরো হয়ে গেল না? এটা জিরো, এটা জিরো, এটা ফাইভ, -4 -5 কোথায় গেল? -9, এটা -3, এখানে -4। ঠিক আছে, এখানে 12, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। ঠিক আছে, এখন খেয়াল করো ভাইয়া আমাদের কি হয়ে গেল, এটা এটা কিন্তু আমাদের এই দুইটা পার্ট জিরো, এই পার্ট দুইটা পার্ট জিরো হয়ে গেল। তাহলে এখন থাকতেছে কি আমাদের হাফ অফ এটা থাকতেছে, তাই না? তাহলে আমাদের রেজাল্ট কি আসবে বলতো ভাইয়া? এই যে এটার সাথে এটা গুণ হবে, মাইনাস হচ্ছে এটার সাথে এটা, তাহলে -9 × 12। ঠিক আছে, মাইনাস -4 × -3। ঠিক আছে, আর এই হচ্ছে হাফ হবে একটা। ঠিক আছে, আর এখানে রেজাল্টটা কিন্তু নেগেটিভ আসতে পারে, নেগেটিভ আসলে আমাদের কিন্তু এরিয়া কোনো নেগেটিভ হয় না, আসলে আমরা মোড লস ইউজ করতে হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা একটা মোড লস ইউজ করি। ঠিক আছে, তাই খেয়াল করো ভাইয়া, তাহলে আমরা রেজাল্টটা কি আছে? রেজাল্টটা চলে আসলো -9 × 12 মানে কি 96, -96। আর -4 × 3 মানে কি -12, -12 আর মাইনাস প্লাসের 12। ঠিক আছে, আর নিচে আছে 2। ঠিক আছে, হাফ আছে। তাহলে এখানে কত আসলো? তাহলে আমাদের এখানে মোল্লা দিতে হবে, নেগেটিভ আসতেছে দেখতেছি আমরা। তাহলে -96 আর +12, তাহলে আমাদের কত আসবে বলতো ভাই? -+12 কত কত আসবে বলতো ভাইয়া? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 96 -90 সাথে 12 যদি যোগ করি তাহলে কত হবে? 84 চলে আসবে। 84/2, তাহলে আমাদের রেজাল্ট আসবে 42 ইউনিট স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এরিয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার কিন্তু আমরা শর্টকাটে এরিয়া বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, এখন তোমাদের আমার কিন্তু শর্টকাট তোমাকে কিভাবে হয়েছে এটা আমরা এটা জাস্ট দেখাইছি। এখন তুমি যদি ডিরেক্ট করতে চাও, এতটুকু ক্যালকুলেশন কিছু না করতে চাও, তাহলে তুমি এখানে খেয়াল করো আমার যে পয়েন্ট গুলা ছিল, আমার যে শীর্ষগুলো ছিল সেগুলো খেয়াল করো। এখানে খেয়াল করো, এখানে ছিল 50, -4 -3, এটা হচ্ছে 112। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? শীর্ষগুলোকে জিরো বানিয়ে দিতে হবে, তাই না? শীর্ষগুলোকে জিরো বানিয়ে দিচ্ছি, তাহলে এটাকে জিরো বানিয়ে দিলাম, এটাকে জিরো বানিয়ে দিলাম, এটাকে তো এটা তো অলরেডি জিরো হয়ে যাবে। তাহলে থাকবে এই দুইটা শীর্ষ। তাহলে এটাকে জিরো বানানোর জন্য ফাইভ বিয়োগ করতে, এখানে ফাইভ বিয়োগ করলে কি -3 হয়ে যাবে, আর এটা তো -3 থাকবে, রাইট? এখান থেকে ওয়ান থেকে ফাইভ বিয়োগ করলে -4 হয়ে যাবে, আর এখানে তো 12 থেকে যাবে, তাই না? তো এই দুইটা পয়েন্ট হয়েছে কিনা, এই যে এই দুইটা পয়েন্ট এখানে ছিল দেখো, -9 -3, এই যে -9 -3 আর -4 প্লাসের 12। আর এটা তো আমাদের এখানে এভাবে তো ফর্মুলা লেখার দরকার নাই, তাহলে এই দুইটা পয়েন্ট আছে না? তো তোমরা একটা কাজ করবা, তোমরা কি করবা, এই যে বাইরের দুইটা পয়েন্ট -9 আর 12 কি করবা? গুণ করবা। বাইরের দুইটা গুণ করবা, মাইনাস হচ্ছে ভেতরে দুইটা গুণ করে বিয়োগ করে দিবা। এই যে ভিতরে দুইটা, সরি, বাইরের দুটো গুণ করে
যে রেজাল্ট আসবে ওইটা থেকে ভিতরে দুটা বিয়োগ করে দিবা, তাহলে মাইনাস, তাহলে বাইরে দুটো যদি গুণ করি তাহলে কি আছে, -9 × 12, মাইনাস হচ্ছে ভিতরে দুইটা, -3 × -4, -3 × -4, আর আমাদের 2 দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করে দিবা কারণ এখানে হাফ আছে, এবার একটা মোলার দিয়ে দিবা, ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, 42 আসবে রেজাল্ট, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এভাবে কিন্তু ডিরেক্ট শর্ট আসবে, তাহলে তোমার এই ক্যালকুলেশনটা করতে হচ্ছে না, তাই না, তোমাদের এটা বোঝানোর জন্য দিচ্ছি যে এটা কিভাবে 0 0 বানিয়ে কিভাবে করা যায়, তাই না, যেরকম -9 × 12 আর -4 × 3, এই যে -9 × 12 -4 × 3, ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা সহজে করতে পারি, এই যে বাইরের দুইটা গুণ করবা মাইনাস ভিতরে দুইটা, আর 2 দ্বারা ভাগ করে দিবা, দেন মোলাস করে দিবা, তাহলে এভাবে কিন্তু আমরা এরিয়া বের করে ফেলতে পারি খুব সহজে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এখন আমরা শর্ট নাম্বার 5 এ চলে যাবো, শর্ট নাম্বার 5 এ, শর্ট নাম্বার 5 এ চলে যাবো। শর্ট নাম্বার 5 এ দেখো আমরা কি করবো, আমরা হচ্ছে ধরো সাপোজ কিভাবে সমান্তরাল রেখা বের করা যায়, ঠিক আছে, এবং কিভাবে লম্ব রেখা বের করা যায় ওটা দেখবো, ঠিক আছে। ধরো সাপোজ আমাদের x প্লাস by প্লাস c, ঠিক আছে, এটা একটা রেখা দেওয়া আছে, তো এই রেখার সমান্তরাল এবং x1 বিন্দুগামী রেখার সমীকরণ বের করবো। তো এত রেখার সমান্তরাল এবং x1, y1, ঠিক আছে, বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে, এই রেখার সমান্তরাল এবং x1 বিন্দুগামী রেখার সমীকরণ যদি বের করতে যাও সহজে, তাহলে কি করবো বলো তো ভাইয়া। তাহলে তোমরা জানো যে ভাইয়া সমান্তরাল রেখা হলে কি হয়, সমান্তরাল রেখা হলে আমাদের x এর সহগ y এর সহগ কখনো চেঞ্জ হয় না, তার মানে x এর সহগ a থাকবে, আর কি করবো বলো তো ভাইয়া, এত রেখা সমান্তরাল এবং x1 বিন্দু, তাহলে x থেকে এই যে এখানে যে x আছে, x থেকে আমাদের এই যে x1 পয়েন্ট আছে এটা বিয়োগ করে দিবা, প্লাস, ঠিক আছে, এখানে b লাগবা, তারপর এখানে y আছে না, y থেকে y1 টা বিয়োগ করে দিবা, y থেকে y1 টা বিয়োগ করে দিবা, ইকুয়াল টু 0 লিখে দিবা, তাহলে এটাই আমাদের কি সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে। তাহলে খেয়াল করো আমরা যদি একটা সলভ করি, তাহলে দেখো ধরো সাপোজ আমাদের 2x plus 3y plus 5 ইকুয়াল টু 0, এত রেখা সমান্তরাল এবং 5,6 বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে বলছে, ধরো সমীকরণ বের করতে বলছে, তাই না। তাহলে এত রেখা সমান্তরাল এবং 5,6 বিন্দুগামী রেখা সমীকরণ, তাহলে কি করবো বলো তো, টুটা এখানে টুটার জায়গায় রাখবা, এক্স থেকে কি বিয়োগ করে দিবা, এই যে x1 এটা হচ্ছে x1, এটা হচ্ছে আমাদের y1, ঠিক আছে, এক্স থেকে 5 বিয়োগ করে দিবা, ঠিক আছে, প্লাস এখানে কত 3 আছে, 3 লিখবা, এখানে আমাদের কি করে দিবা, y থেকে 6 বিয়োগ করে দিবা, তাই না, y মাইনাস 6 ইকুয়াল টু 0 লিখে দিবা। তো এখন এটাকে সিম্পলিফাই করবা, 2 × x করলে 2x হয়ে যাবে, এখানে এখানে 3 × y করলে প্লাস 3y হয়ে যাবে, রাইট, এখানে 2 × -5 কত, -10 হয়ে যাবে, 3 × -6 -18 হয়ে যাবে, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে কি 2x প্লাস 3y -10 -18 -28 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কি এত রেখার সমান্তরাল এবং 5,6 বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আর এটা কিভাবে আসে, এটা কিন্তু তোমরা বের করে ফেলতে পারো, এটা কিভাবে আছে এটা কিন্তু তোমরা বের করে পারো, কারণ এই যে এটা সমান্তরাল রেখা একটা ধরে নিবা, দেন ওই সমান্তরাল রেখাটা হচ্ছে এই বিন্দু দিয়ে যায়, তো এই বিন্দু দিয়ে যাই ধরে নিয়ে তোমরা কিন্তু এটা বের করে ফেলতে পারো, ঠিক আছে। তো ওটা আমি দেখাচ্ছি না, কারণ এটা লেকচার নাম হয়েছে শর্টকাট লেকচার, ওইখানে আমি লেন্দি করতে যাচ্ছি না ক্লাস, ঠিক আছে। তো তোমরা যদি কারো জানার আগ্রহ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরা অন্য কোনো ভিডিওতে আমরা কিভাবে এটা আসে ওটা আমরা দেখবো, ঠিক আছে। তো তোমরা আপাতত এটা মুখস্থ করবা, মুখস্থ করে এটা ইউজ করতে পারবে এমসিকিউ তে, জাস্ট এমসিকিউ তে ইউজ করবা, ঠিক আছে, রিটেনে তোমরা ইউজ করতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন শর্ট নাম্বার 6 এ চলে যাবো, ঠিক আছে, শর্ট নাম্বার 6 এ, শর্ট নাম্বার 6 এ দেখবো যে একটা রেখার উপর লম্ব রেখা কিভাবে বের করা যায়, ঠিক আছে। শর্ট নাম্বার 6 এ চলে যাবো আমরা, শর্ট নাম্বার 6, শর্টকাট নাম্বার 6 এ হচ্ছে একটা রেখা লম্ব রেখা বের করা যায় কিভাবে, তাই না, ধরো x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এত রেখার উপর লম্ব এবং x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে, ওকে। এত রেখার উপর লম্ব এবং x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে। তাহলে যদি লম্ব বলে, একটা রেখার উপর লম্ব এবং একটা বিন্দুগামী বলে, তাহলে খেয়াল করবা, তাহলে তোমাকে একটা টেকনিক বলে দিই, এটা কি করবা তখন, তখন হচ্ছে তোমরা x এর সহগ এবং y এর সহগ ইন্টারচেঞ্জ করবা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখানে যে x y এর সহগ হচ্ছে প্লাস এর v, আর x এর সহগ হচ্ছে a, ঠিক আছে, তো এটাকে এখানে আনবা এর জায়গায়, আর a কে এখানে নিবা, ঠিক আছে। তাহলে এখানে কি হবে বলতো ভাইয়া, v x y ব্র্যাকেটে x লিখবা, x থেকে কি করবো বলতো ভাইয়া,
এই যে x1 টা বিয়োগ করবা, x থেকে x1 টা বিয়োগ করবা, ব্র্যাকেট ক্লোজ করে দিবা, ঠিক আছে। দেন এটা তো আমাদের এখানে চলে যাবে, এটা এখানে নিয়ে আসলাম। দেন এখানে কি লিখবো বলতো ভাইয়া, y এর জায়গায় কিন্তু y থেকে যাবে, এখানে y এর জায়গায়, সরি, y এর জায়গায় কিন্তু আমাদের y টা থেকে যাবে, y y থেকে y1 টা বিয়োগ হবে। আর মাস ইকুয়াল টু 0 লাগবে। আর এখানে মাঝখানে কি হবে বলতো ভাইয়া, যেহেতু এটা লম্ব রেখা, তাহলে এখানে মাঝখানে কি হবে বলতো, মাইনাস হবে, ঠিক আছে, এখানে মাঝখানে মাইনাস থাকবে, রাইট। x এর সহগ y এর সহগ চিহ্ন সহ ইন্টারচেঞ্জ করবে, যে +6 প্লাস b চিহ্ন সহ আমরা ইন্টারচেঞ্জ করছি, ঠিক আছে। এবং x থেকে x1 বিয়োগ হবে, y থেকে y1 বিয়োগ হবে, এবং এর আগে একটা মাইনাস থাকবে, রাইট, ইকুয়াল টু 0 লাগবে, ঠিক আছে। তাহলে এইভাবে এইভাবে কিন্তু আমরা একটা রেখার উপর লম্ব, একটা রেখার উপর লম্ব এবং একটা বিন্দুগামী রেখার সমীকরণ বের করে ফেলতে পারি ইজিলি, ঠিক আছে। সো আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে, ঠিক আছে। ধরো সাপোজ একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ধরো সাপোজ হচ্ছে আমাদের 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, এত রেখার উপর লম্ব এবং 1,3 বিন্দুগামী রেখার ইকুয়েশন বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা যদি বের করি, তাহলে এখানে বি কোনটা বলতো ভাই, এখানে বি হচ্ছে +3, তাই না। আর এ কোনটা 2, এই দুটো পরস্পর কি হবে বলতো ভাই, ইন্টারচেঞ্জ করবো, এই দুটো পরস্পর ইন্টারচেঞ্জ করবো, তাহলে 3 আসবে এখানে, আর এখানে 2 আসবে এখানে, তাহলে 3 এখানে x রাখবো, ঠিক আছে। x থেকে x1 বিয়োগ করবো, x1 কত 1, তাহলে 1 বিয়োগ করলাম, এখানে এখানে কি থাকবে, মাঝখানে মাইনাস থাকবে, 2টা এখানে নিয়ে আসলাম, তাই না। আর y থেকে y1 টা বিয়োগ করবো, y1 হচ্ছে 3, ঠিক আছে, ইকুয়াল টু 0 লাগবে। তাহলে এগুলো সলভ করলে আমাদের কি চলে যাবে, 3 ইন্টু এক্স, তাহলে কত হয়ে যাবে 3x, ঠিক আছে, -2 ইন্টু ওয়াই, তাহলে -2y, ঠিক আছে। এখানে আমাদের 3 ইন্টু -1, তাহলে -3, ঠিক আছে, এখানে -3, আর এখানে -2 ইন্টু -3 কত, তাহলে +6, তো এখানে +6 ইকুয়াল টু 0। তাহলে আমাদের রেজাল্ট চলে যাবে 3x - 2y + 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এত রেখার উপর লম্ব এবং 1 3 বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা রেখার উপর লম্ব এবং একটা বিন্দুগামী রেখা খুব সহজে কম সময়ে বের করে ফেলতে পারি। তাহলে এই ফর্মুলাটা বা এই শর্টকাটটা মুখস্থ করে তাহলে তোমরা এভাবে করতে পারো, ঠিক আছে। তো এটাও কিন্তু আমাদের নিয়ম আছে রিটেনে কিভাবে করে, তাহলে ওটা আমি দেখাচ্ছি না, যেহেতু শর্টকাট লেকচার, ওটা আমি দেখাচ্ছি না। তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে। ওকে, তো আমরা শর্টকাট নাম্বার 6 শেষ করলাম, আমরা এখন শর্টকাট নাম্বার 7 এ চলে যাবো, ঠিক আছে। তো শর্টকাট নাম্বার 7 হচ্ছে ভাইয়া, খেয়াল করো, শর্টকাট নাম্বার 7 হচ্ছে, ধরো আমরা একটা এক্সাম্পল নিলাম, ধরো সাপোজ এটা, ঠিক আছে। তো শর্টকাট নাম্বার 06, তো শর্টকাট নাম্বার 6 এ যে প্রবলেমটা, ঠিক আছে, ওইটা হচ্ছে, খেয়াল করো। ওকে, আমরা শর্টকাট নাম্বার 6 অলরেডি শেষ করে ফেলেছি, তাহলে আমাদের শর্টকাট নাম্বার 7 হবে। শর্টকাট নাম্বার কি হবে, 7 হবে এখানে, ঠিক আছে, নাম্বার 7 হবে, ঠিক আছে। তো শর্টকাট নাম্বার 7টা হচ্ছে, আমরা ধরো 3 4 বিন্দুগামী, ও x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0, এবং x মাইনাস y ইকুয়াল টু 0, 3 4 বিন্দুগামী এবং এত এর ছেদ বিন্দুগামী, ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে, বের করতে বলছে, ঠিক আছে। তাহলে খেয়াল করো ভাইয়া, এই যে ধরো 3 4 বিন্দুগামী, তাহলে 3 4 নাই যদি x1 y1 হতো এটা, ঠিক আছে, x1 y1 ধরো, এবং এই যে প্রথম রেখাটা ধরো x1 by1 প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। সরি, প্রথম রেখাটা ধরো a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং যে দ্বিতীয় রেখাটা ধরো ভাইয়া a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এত বিন্দুগামী এবং এত রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, তাই না। তো রিটেনে আসলে এটা অনেক লেন্দি জিনিস, রিটেনে আসলে কিন্তু তোমরা রিটেনের মধ্যে করবা, কিন্তু এমসিকিউ তে যদি এই জিনিসটা আসে, তাহলে তোমরা কি হবে, 30 সেকেন্ডে করে ফেলতে পারবে, ওটা আমি দেখাচ্ছি। তাহলে কি করবো বলতো ভাইয়া, তোমরা যে ফার্স্ট যে লেখাটা আছে, ওই লেখাটার লেফট সাইডে যে পার্টটা আছে ওইটা এখানে লিখবা, প্রথম রেখাটা লিখবা এখানে a1x b1y প্লাস c1 লিখবা, নিচে হচ্ছে দ্বিতীয় রেখাটা লিখবা a2x b2y প্লাস c2, ঠিক আছে, লিখবা।
দেন ইকুয়াল টু চিহ্ন দিবা, ইকুয়াল টু চিহ্ন দিয়ে আমাদের যে বিন্দুগামী, এটা এই রেখাটা যে বিন্দুগামী, তাহলে মানে কি এত বিন্দুগামী এবং এত ছেদ বিন্দুগামী, তাহলে প্রথম রেখা বাই দ্বিতীয় রেখা, প্রথম রেখা বাই দ্বিতীয় রেখা, তাহলে প্রথম রেখাকে যদি আমরা L1 নাম দিই, এটাকে L1 প্রথম লাইন বাই দ্বিতীয় লাইন, তাই না? তো প্রথম রেখা বাই দ্বিতীয় রেখা, ঠিক আছে, এটা মিন করে কি প্রথম রেখা বাই দ্বিতীয় রেখা, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি করে দিবা, প্রথম রেখার উপর এই বিন্দুটা বসাই দিবা, বা হচ্ছে দ্বিতীয় রেখার উপর এই বিন্দুটা বসাই দিবা। তাহলে প্রথম রেখার উপর যদি এই বিন্দুটা বসাই দিই, তাহলে এই রেখার উপর যদি x1 মান বসাই দিই, তাহলে কি আসবে, a1 x1 b1 y1 প্লাস c1, ঠিক আছে। সিমিলারলি এই বিন্দুটা যদি আমাদের এটার মধ্যে বসাই দেবো, তাহলে a2 x1 b2 y1 প্লাস c2। এখন দেখো এই পাশে সম্পূর্ণটাকে একটা ডিজিট আসবে, সংখ্যা আসবে, আর এই পাশে কিন্তু দুইটা রেখা। এখন দুইটাকে আর রেজাল্ট চলে আসবে, ঠিক আছে, আমাদের যে এই বিন্দুগামী এবং এই দুইটার ছেদবিন্দু রেখা বের হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার, ফাইন। তো এটা যদি রিটেন আসে তাহলে কিভাবে করবো বলতো, এই যে একটা বিন্দুগামী এই বিন্দুটা দেওয়া আছে, আর ধরো এই রেখাটা একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, এই দুইটার ছেদবিন্দু হচ্ছে এটা, তাহলে দুইটার ছেদবিন্দু এই বিন্দুগামী এবং এই ছেদবিন্দু রেখাটার সঙ্গে করেছে এটা, তো এই রেখাটা আমরা কিন্তু এখানে এভাবে বের করে ফেলতে পারি, ঠিক আছে, ক্লিয়ার। তো তোমরা কি করবা, একটা বিন্দু তো অলরেডি দেওয়া আছে, একটা বিন্দু দিয়ে যাই এবং এই দুটো ছেদবিন্দু বের করবা। তুমি এটা ক্যালকুলেটরে এই দুইটাকে সলভ করলে এই দুটো ছেদবিন্দু পেয়ে যাবে, অথবা সলভ করতে ফলে এই ছেদবিন্দু পেয়ে যাবে, অথবা দুই বিন্দুগামী রেখা কিভাবে বের করতে হয় ওইটা জানো, তাই না? ওটাই সলভ করে ফেলতে পারবা, অথবা তোমরা ডিরেক্ট এই শর্টকাট প্রথম রেখা বা দ্বিতীয় রেখা ইকুয়াল টু হিসেবে প্রথম রেখার উপর এই বিন্দুটা বসে দিবা, বা হচ্ছে দ্বিতীয় রেখার উপর এই বিন্দুটা বসে দিবা, দেন আর গুণ করে সলভ করবা, তাহলে আমাদের রেখাটা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল ওইটা যদি সলভ করি, তাহলে আমাদের কি আসবে বলতো, আমাদের যে প্রবলেমটা ছিল ভাইয়া, তাহলে আমরা যদি আমাদের প্রবলেমটা সলভ করি, ঠিক আছে, আমাদের যে প্রবলেমটা ছিল ওইটা যদি সলভ করি, তাহলে প্রথম রেখা বাই দ্বিতীয় রেখা লাগবে, এক্স প্লাস ওয়াই মাইনাস টু রাখবো, দ্বিতীয় রেখা হচ্ছে এক্স মাইনাস ওয়াই লাগবো, আর জিরোটা রাইট সাইডে জিরোটা লেখা যাবে, ইকুয়াল টু এখানে প্রথম রেখার উপর যে থ্রি ফোর বিন্দুটা বসিয়ে দিবে, তাহলে এক্স হচ্ছে থ্রি বসাবো, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু ফোর বসাবো, আর মাইনাস টু, এক্স এর জায়গায় থ্রি, ওয়াই এর জায়গায় ফোর বসাবো। এখন যদি এটাকে আর গুণ করে সলভ করি, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান, তোমরা এটা মিলিয়ে নিবা সলভ করে, ঠিক আছে, আর গুণ। সো এটা হচ্ছে আমাদের শর্টের নাম্বার 7 গুলো, ঠিক আছে। তো এখন শর্টের নাম্বার 8 এ চলে যাবো, ঠিক আছে। নাম্বার 8 এ আমরা চলে আসলাম, ঠিক আছে। শর্টের নাম্বার 8 এ হচ্ছে আমরা কি দেখবো, খেয়াল করো, শর্ট নাম্বার 8 এ হচ্ছে দেখবো যে আমরা কিভাবে একটা অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত বের করা যায়, ঠিক আছে। ধরো আমাদের পাসপোর্ট, ধরো এখানে হচ্ছে এটা ধরো y অক্ষ, এটা x অক্ষ, ঠিক আছে। তাহলে এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে x1 y1, ঠিক আছে, এবং এখানে এই পাশে আরেকটা বিন্দু আছে, ঠিক আছে, এখানে ধরো x2 y2, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই যে এই বিন্দুটা, এই দুইটা বিন্দুকে কিন্তু এই বিন্দুর যে এই দুইটা যে বিন্দু আছে, এই দুইটার বিন্দুকে কিন্তু আমাদের বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা টানি আমরা, ঠিক আছে, ঠিক আছে, এই দুইটা বিন্দু সরলরেখা টানি, তো এই সরলরেখাটা কিন্তু এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষটা কিন্তু একটা অনুপাতে বিভক্ত করে, তাই না? এই সরলরেখাটাকে, দুইটা বিন্দুকে দিয়ে সরলরেখাটা একটা অনুপাতে বিভক্ত করে, তাহলে তাহলে এই যে এই দুইটা বিন্দুকে x অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত যদি বের করতে বলে, তাহলে আমরা কি করবো, খেয়াল করো, এই দুইটা বিন্দুর ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করো, দুইটা বিন্দুর ক্ষেত্রেই কিন্তু আমাদের বিভক্তির অনুপাত যদি বের করতে চাই, তাহলে বিভক্তির অনুপাত আমরা ধরে নিলাম এই যে এটা এটা একটা পার্ট, এখান থেকে লম্বটা আনতে হবে, এখান থেকে লম্বটা আনতে হবে, এখান থেকে একটা লম্বটা আনতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বিভক্তির যদি অনুপাত, এটা ধরো m, এটা ধরো n, ঠিক আছে। তাহলে বিভক্তির অনুপাত যদি m/n হয়, m/n হয় বিভক্তির অনুপাত, তাহলে কি হবে সেটা খেয়াল করো, এই mটা কি হবে বলতো ভাইয়া, এই যে এখানে যে ভার্টিক্যাল যে ডিসটেন্সটা লম্ব বরাবর, তো এটা কি আমাদের আমাদের এদিকে হচ্ছে x1, এটা হচ্ছে আমাদের x1, তাই না? আর এটা হচ্ছে আমাদের কি বলতো ভাই, এই যে এই পার্টটা হচ্ছে y1, তাই না? তাহলে তাহলে এই যে m কত, তাহলে বলতো ভাই y1, তাই না? সিমিলারলি এটা কি হবে বলতো ভাইয়া, আমাদের y2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এই যে x, এটা হচ্ছে x2, আর এদিকে হচ্ছে আমাদের y2, তাহলে তাহলে y1/y2। তাহলে খেয়াল করো, দুইটা বিন্দুকে যদি x অক্ষ বিভক্ত করে, তাহলে ওই বিভক্তির অনুপাত কি হবে, y1/y2, তাই না? ক্লিয়ার। দুইটা বিন্দুর সংযোগ রেখা যদি x অক্ষ একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হবে, অনুপাত হবে কি y1/y2, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে x অক্ষ দ্বারা x1, y1, x2, y2 এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে বিভক্তির অনুপাত যদি m/n হয়, ঠিক আছে, তাহলে y1/y2 হবে। তাহলে x অক্ষ দ্বারা যদি বিভক্তির অনুপাত বের করতে বলে, তাহলে y1/y2
সিমিলারলি তার মানে কি এক্স অক্ষ দ্বারা বললে y/2, সিমিলারলি যদি বলে ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত, ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত এত এত বিন্দুকে, তাহলে আমাদের কি হবে বলতো ভাইয়া, m/n কি হবে, x1/x2। ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত কি হবে, x1/x2, ঠিক আছে। আর x অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত y1/2, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস মনে রাখবা, x অক্ষ দ্বারা বলে y1/2, y অক্ষ দ্বারা বলে কি x1/x2, রাইট। তাহলে আমরা একটা প্রবলেম দেখি তাহলে, ঠিক আছে, প্রবলেমটা দেখলে আমরা ক্লিয়ার হবো আরো, ঠিক আছে। ধরো প্রবলেম নাম্বার ওয়ান, ওয়ান নাম দিলাম এটাকে, ঠিক আছে। তাহলে ধরো হচ্ছে সাপোজ 5,6 এবং 2,3, এই দুটা বিন্দুকে আমাদের হচ্ছে এখানে 5,-5,6, এই দুটা বিন্দুকে এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত কত, তাই না? এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত কত, ঠিক আছে। এক্স অক্ষ দ্বারা যদি বিভক্তির অনুপাত বের করতে গেলে ওয়াই রেশিও নিতে হবে, তাই না? এক্স অক্ষ দ্বারা যদি বিভক্তির অনুপাত বের করতে চাই তাহলে ওয়াই রেশিও নিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এক্স অক্ষ দ্বারা যদি বিভক্তির অনুপাত, তাহলে ওয়াই রেশিও নিতে হবে, আর ওয়াই অক্ষ যদি বিভক্তির অনুপাত বের করতে চাই এক্স এর রেশিও নিতে হবে। তাহলে খেয়াল করো আমাদের এই যে পয়েন্টটা এটা হচ্ছে -5,6, তাহলে -5,6 মানে পয়েন্টটা এখানে, ঠিক আছে। আর 2,3 মানে আমাদের পয়েন্ট হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এটাকে কিন্তু এক্স অক্ষ আমাদের নর্মালি বিভক্ত করো না, তাহলে আমরা এখানে বলতে পারি যে ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত কত, ওয়াই অক্ষ দ্বারা এই দুটা বিন্দুকে ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত কত, তাই না? তো ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হবে কি, এই যে আমাদের এটা বাই এটা, ঠিক আছে, ক্লিয়ার। ওয়াই অক্ষ দ্বারা অনুপাত কি হবে, x1/x2, তাহলে x1 কত, -5, x2 কত, 2। তাহলে আমরা এটা মডুলাস নিব, অনুপাত যেহেতু বের করতে বলছে, তাহলে 5:2 হবে অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে বিভক্তির অনুপাত, ঠিক আছে। তাহলে আমাদের যদি আরেকটা প্রবলেম নেই, সাপোজ আমাদের ধরো আমাদের 2,3 আরেকটা আছে, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে 2,3, আর এখানে একটা পয়েন্ট আছে সেটা ধরো 4,-4, ঠিক আছে। তাহলে এই যে এটাকে যদি একশো দ্বারা বিভক্তির অনুপাত বের করতে বলে, তাই না, প্রবলেম নাম্বার 2, তাহলে কি হবে, একশো দ্বারা বিভক্তির অনুপাত, একশো দ্বারা বিভক্তির অনুপাত m/n ইকুয়াল কি হবে বলতো ভাইয়া, কোটিদের অনুপাত, তাই না, কোটিদের অনুপাত, তাই না, ওয়াই এর অনুপাত, তাহলে y1/y2, তাহলে y1 কত 3 আর y2 কত -4, তাহলে আমাদের মডুলাস নিলে কি হবে, রেশিও 3:4, তাহলে 3 অনুপাতে 4 এর অনুপাতে বিভক্ত করবে, তাই না। ক্লিয়ার, এখন কি ক্লিয়ার বলো তো তোমরা? ওকে, তাহলে আমাদের শর্টকাট নাম্বার 8 শেষ হয়ে গেল, ঠিক আছে। তা এখন আমরা শর্টকাট নাম্বার 9-এ চলে যাব, শর্টকাট নাম্বার 9-এ, ঠিক আছে, শর্টকাট নাম্বার 9-এ চলে যাব। শর্টকাট নাম্বার 9-এ হচ্ছে আমরা দেখবো যে কি হবে, একটা রেখার সাপেক্ষে কোন একটা বিন্দুর প্রতিবিম্ব বের করা যায়, ঠিক আছে, অথবা কোন একটা অক্ষের সাপেক্ষে একটা বিন্দু কিভাবে প্রতিবিম্ব বের করা যায়, ঠিক আছে। ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, তাহলে এখানে একটা বিন্দু দেওয়া আছে 2,3, তাহলে আমাদের বললো যে এই 2,3 বিন্দুর x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করো। তাহলে প্রতিবিম্ব মানে কি তোমরা তো জানো, প্রতিবিম্ব মানে হচ্ছে কি, এই যার সাপেক্ষে, মনে রাখবা, যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলবে তাকে একটা দর্পণ চিন্তা করবা, মানে আয়না চিন্তা করবা। তোমাদের বাসায় অবশ্যই আয়না আছে, ওই আয়না একটা চিন্তা করবা, তাই না। তাহলে তোমরা বাসায় আয়নায় যখন তোমরা তাকাও তখন দেখবা যে তোমরা আয়নার যে পাশে আছো তোমাদের আহ প্রতিবিম্ব যখন দেখা যায় দেখবা যে আয়নার ঠিক উপর পাশে, এবং আয়না থেকে তুমি যত দূরত্বে দাঁড়ানো আছো তোমার কাছে মনে হবে তোমার যে প্রতিবিম্বটা ওইটাও কি আয়নার ঠিক পেছনে তত দূরত্বে আছে, রাইট, ক্লিয়ার। তাহলে খেয়াল করছো, তাহলে এই যে বিন্দুটা এটা হচ্ছে এখানে ধরো এটা 2,3, তাহলে এইটার যে প্রতিবিম্ব, তাহলে এটাকে যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলছে, তাহলে x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলছে, তাহলে এইটার প্রতিবিম্ব যদি বের করতে বলে তাহলে এইটার প্রতিবিম্ব কোথায় হবে, এটার ঠিক অপোজিট পাশে হবে। এটা যদি মিরর চিন্তা করি, আয়না চিন্তা করি, তাই না, অথবা দর্পণ চিন্তা করি, তাহলে এই পাশে এটার প্রতিবিম্ব হবে, তাই না। তাহলে খেয়াল করো এইটার ক্ষেত্রে দেখো x এর মান বুঝ কত, 2, বুঝ কিন্তু দুই ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে বুঝ সেম, এটার ক্ষেত্রে বুঝ সেম, তাহলে চেঞ্জ হবে কি যে ভার্টিক্যাল যে পয়েন্টটা, এই যে এটা কোটি, কোটি এই ক্ষেত্রে 3। তাহলে খেয়াল করো এটা যে y অক্ষের ঠিক x অক্ষের ঠিক নিচের দিকে চলে যাচ্ছে, x অক্ষের ঠিক নিচের দিকে গেলে কি হয়ে যাবে বলতো ভাইয়া, এটা হচ্ছে ফোর্থ কোয়ার্ডিনেট চলে যায়, তো ফোর্থ কোয়ার্ডিনেট y ইজ নেগেটিভ, তাহলে এখানে -3 হয়ে যাবে না, তাহলে এখানে 2টা ঠিক থাকবে, এখানে y এর জায়গায় -3 হয়ে যাবে। তাহলে খেয়াল করছো, তো সিমিলারলি যদি 2,3 বিন্দুর আমরা যদি কি করতে চাই, y অক্ষ সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে চাই, তাহলে এই যে তাহলে প্রতিবিম্ব কি হয়ে যাবে, এই পাশে চলে যাবে, এটাকে মিরর হিসেবে চিন্তা করতে হবে, এটাকে মিরর হিসেবে চিন্তা করতে হবে এখন, y অক্ষকে মিরর হিসেবে চিন্তা, এটাকে মিরর হিসেবে চিন্তা করতে হবে y অক্ষকে, তাই না, ক্লিয়ার। আর এটাকে মিরর হিসেবে চিন্তা করলে এটা প্রতিবিম্ব কোথায় হবে, এখানে হবে। তাহলে এখন দেখো, এখন ভাইয়া খেয়াল করো এখানে কিন্তু y এর মান সেম থাকবে, y এর মান সেম থাকবে,
তাহলে x এর মান আগে ছিল 2, এই পাশে এখন কি হয়ে যাবে বলতো, এই পাশে যখন সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেলাম তাহলে x এর মান নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x এর মান কি হয়ে যাবে, ইকুয়াল থাকবে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, -2 হয়ে যাবে। তাহলে এটার প্রতি মিরর কি -2,3 হয়ে যাবে। ঠিক আছে, y সেম থাকবে কারণ y x এর উপরের দিকে মানে পজিটিভ, আর x এর নিচে দিলে y হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ফাইন। তাহলে 2,3 বিন্দুর y এর সাপেক্ষে প্রতিবিম্ব পাইছি -2,3, আর x এর সাপেক্ষে প্রতিবিম্ব পাইছি 2,3। তাহলে তোমরা খেয়াল করবা যে কোনো কিছুর যদি x অক্ষের x অক্ষে প্রতিবিম্ব বের করতে বলে, তাহলে খেয়াল করো আমাদের কুটি চেঞ্জ হয়ে যাবে, কুটি নেগেটিভ হয়ে যাবে, তাই না? কুটি যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, কুটি মাইনাস থাকলে কি হয়ে যাবে বলতো, আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে খেয়াল করো, তাহলে তোমাদের আমি যদি নোট করে দিই তাহলে খেয়াল করো, x অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব বের করতে বলে, x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব যদি বের করতে বলে যে কোনো বিন্দুর, ঠিক আছে, কোন একটা বিন্দুর x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলে, তাহলে ওইটার যে y আছে অর্থাৎ কুটি আছে, y এর জায়গায় y কে নেগেটিভ করে দিব, y এর জায়গায় -y। ঠিক আছে, y কে নেগেটিভ করে দিব, y এর সাইন যা আছে তাকে জাস্ট একটা নেগেটিভ করে দিতে হবে। ঠিক আছে, এবং সিমিলারলি y অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব বের করতে বলে, তাহলে তোমার কি করতে হবে, x এর জায়গায় -x করে দিবে, x এর জায়গায় -x করে দিতে হবে। ঠিক আছে, x এর জায়গায় -x করে দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু একটা বিন্দুর x অক্ষ অথবা y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে x অক্ষের সাপেক্ষে এবং y এর সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে করা যায় সেটা আমরা করে ফেললাম। ঠিক আছে, তো সিমিলারলি এই কোন একটা বিন্দু না বলে কিন্তু আমাদের কোন একটা রেখারও বের করতে পারে। ধরো 2x + 3y + 1 = 0, বলছে যে এই রেখাটার x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করো, এই রেখাটার x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করো। তাহলে তুমি কি করবা, তো এটার x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বললে কি বলবো, আমরা y এর জায়গায় -y বসিয়ে দিই না, তাহলে এখানে 2x টা ঠিক রাখবো, y এর জায়গায় -1 বসিয়ে দিলে -3y + 1 = 0 হয়ে যাবে। রাইট, এটা হচ্ছে x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। এখন সিমিলারলি এটা যদি বলা y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করো, তো y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করে এটা কি x এর জায়গায় মাইনাস বসিয়ে দেবো, তাহলে এখানে মাইনাস x এর জায়গায় মাইনাস বললে -2x + 3y + 1 = 0। তাহলে আমরা কিন্তু x অক্ষ y অক্ষের সাপেক্ষে কোনো একটা রেখারও প্রতিবিম্ব বের করতে পারি। তাহলে রেখার প্রতিবিম্ব অথবা বিন্দুর প্রতিবিম্ব যাই বলুক না কেন, x অক্ষের সাপেক্ষে বললে সবসময় y এর জায়গায় -y, এবং y অক্ষের সাপেক্ষে বললে x এর জায়গায় -x বসাতে হবে। ঠিক আছে, তো শর্টকাট নাম্বার 9 এর হচ্ছে আরেকটা প্রবলেম আছে, ওইটা আমরা দেখি ওই প্রবলেমগুলো কিভাবে সলভ করবো। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব। ঠিক আছে, তো এগুলো ছিল x অক্ষ এবং y অক্ষ। এখন x অক্ষ y অক্ষ না নিয়ে অন্য একটা রেখা নিব, যেটা x অক্ষ y অক্ষের দিয়ে বা x অক্ষ y অক্ষের উপরে না, অন্য কোনো রেখা নিব। ঠিক আছে, তাহলে একটা বিন্দু প্রতিবিম্ব বের করা যায় কিভাবে সেটা এখন দেখবো। ঠিক আছে, সরি, তাহলে খেয়াল করো ধরো সাপোজ আমাদের বের করতে বলছে যে y = x রেখার সাপেক্ষে 5,6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত। ঠিক আছে, y = x রেখার সাপেক্ষে 5,6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত। ঠিক আছে, তো এটা শর্টকাট ডিরেক্ট মনে রাখবা, y = x রেখার সাপেক্ষে, y = x রেখার সাপেক্ষে যে কোনো বিন্দু ধরো x1 y1 বিন্দু, ঠিক আছে, প্রতিবিম্ব যদি বের করতে বলে প্রতিবিম্বের স্থানাঙ্ক জাস্ট কি হয়ে যাবে, অল্টারনেট করে দিবে। এখানে কি করে দিবা, x এর জায়গায় y এবং y এর জায়গায় x এর জায়গায় x কে y এর জায়গায় নিয়ে যাবা এবং y কে x এর জায়গায় নিয়ে যাবা, তাতে y1, x1 হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট y = x রেখার সাপেক্ষে কি হয়ে যাবে বলতো, প্রতিবিম্ব বের করতে বলে জাস্ট বিন্দুটাকে উল্টাই দিব, x এর জায়গায় y, y এর জায়গায় x। ঠিক আছে, অর্থাৎ x এর জায়গায় y এবং y এর জায়গায় x রেখে দিবা। ঠিক আছে, তাহলে ইজিলি করে ফেলতে পারবা। ঠিক আছে, সরি, তো y = x রেখার সাপেক্ষে যদি করতে চাও তাহলে এভাবে করে ফেলতে পারো। ঠিক আছে, এখন আসলে এটা কিভাবে আসে, এভাবে অল্টারনেট হয়, এটা কিভাবে অল্টারনেট হয় সেটা যদি তোমরা বুঝতে চাও তাহলে সেটা এখন আমরা কন্টিনিউ করতে পারো, আর নাহলে তোমরা স্কিপ করতে পারো। ঠিক আছে, আর এমসিকিউ আসলে কিন্তু তোমরা ডিরেক্টলি শর্টকাট শিখাইছি, 5,6 বিন্দু প্রতিবিম্ব কত হবে, 6,5 হবে, তাই না? জাস্ট উল্টাই দিবা বিন্দুটা, তাই না, x এর জায়গায় y, y এর জায়গায় x। ঠিক আছে, এখন এটা কিভাবে আসলো আলটিমেটলি, তো এটা যদি জানতে চাও তাহলে আমাদের সাথে কন্টিনিউ করো। তাহলে আমি তোমাকে বলতেছি এখন, ধরো এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ। ঠিক আছে, তাহলে y = x রেখা, এটা ডাল কত আমাদের 1, এটা ডাল কত আমাদের 1, x এর সাথে কত আছে 1 আছে, তাহলে আমরা জানি এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা। ঠিক আছে, স্লোপ আমার এখানে c নাই, কোনো c আছে, c নাই, তাহলে c যদি 0 হয় এখানে কিন্তু c = 0, c যদি 0 হয় আমাদের এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা। তো এই রেখাটার স্লোপ হচ্ছে 1, তার মানে এটা রেখাটার ইকুয়েশন হবে কি এরকম, রেখাটা যদি আমরা ড্র করি তাহলে আমাদের এই লাইনটা যদি আমরা ড্র করি, ঠিক আছে, তো লাইনটা হচ্ছে আমাদের কিরকম হবে, এই যে এরকম হবে। ঠিক আছে, এই লাইনটা হবে আমাদের এরকম। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে মূল বিন্দু দিয়ে পাস করবে। ঠিক আছে, মূল বিন্দু 0, 0 বিন্দু দিয়ে পাস। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে 5,6, তাহলে 5,6 বিন্দুটা ধরো আমাদের এখানে, 5,6 বিন্দুটা হচ্ছে এখানে, এটা হচ্ছে 5,6। তাহলে এটার প্রতিবিম্ব যদি বের করতে চাই 5,6, তাহলে এটাকে মিরর হিসেবে চিন্তা, এটাকে মিরর হিসেবে চিন্তা করতে হবে, তাই না?
এটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু x রেখা, তাই না? তো এই মিরর উপরে চিন্তা করলে এটার প্রতিবিম্ব কত হবে, এই যে পাশে হবে, এই যে এখানে হবে এটা প্রতিবিম্ব, তাই না? এই প্রতিবিম্বটা বের করতে হবে। তাহলে খেয়াল করো এই যে এইখানের যে পার্টটা, তাহলে এইটাকে এই যে এই 5,6 বিন্দু এবং এটার যে মিরর যে পয়েন্ট আছে ওই দুটা পয়েন্টকে যদি কানেক্ট করি, তাহলে কানেক্ট করলে এটা যে বিন্দুতে ছেদ করবে এটা পয়েন্ট হবে, এটা হবে না? তাহলে এখন খেয়াল করো এটা এটা যেহেতু মিরর পয়েন্ট এই দুইটা পরস্পর, তাহলে এই পয়েন্টটা কি হবে, তাহলে এটার মধ্যবিন্দু হবে। ঠিক আছে, এখন আমরা যদি এই পয়েন্টটা বের করে ফেলতে পারি, এই পয়েন্টটা যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে এই যে রেখা আর এই রেখার এই দুটো পয়েন্ট জানি, এখন এই পয়েন্টটা কিন্তু বের করে ফেলতে পারবো মধ্যবিন্দুর ফর্মুলা ইউজ করে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু এই পয়েন্টটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বের করতে হবে, এই মিরর পয়েন্ট আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে মিরর পয়েন্টটা বের করার জন্য আমরা এটাকে একটু কি করে নেই ভাইয়া, এটাকে একটু আমরা সহজ একটু বড় করে লিখি, এই পার্টটাকে আমরা একটু বড় করে লিখি। ঠিক আছে, তাহলে ধরো হচ্ছে এই যে বড় করে লিখলাম। ঠিক আছে, এই এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে 5,6। ঠিক আছে, আর এইখানে একটা পয়েন্ট এটা বের করতে হবে। ঠিক আছে, এটা আমাদের বের করবো। আর এই যে মাঝখানের যে পয়েন্ট এই যেটার, এটা হচ্ছে আমরা জানি না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু x রেখা, তাই না? y ইকুয়াল টু x রেখা এটা, তাহলে এটাকে কি লিখতে পারি, x মাইনাস y রেখা লিখতে পারি। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই যে এই দুইটা বিন্দু যদি কানেক্ট করি, ঠিক আছে, তাহলে আমাদের এটা যদি মিরর পয়েন্ট দুইটা, তাহলে এই যে এই লাইনটা কি হবে, এটার উপর লম্ব হবে, তাই না? এটার উপর কি লম্ব হবে, তাই না? এই যে এটার উপর লাল রেখাটার উপর হলুদ রেখাটা কি লম্ব হবে, তাই না? তাহলে লম্ব যদি হয় তাহলে এই এক্স মাইনাস ওয়াই রেখার উপর লম্ব, তাই না? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব। এবং দেখো এই হলুদ রেখাটা আমরা বের করে যাচ্ছি, তাই না? কারণ আমাদের টার্গেট হচ্ছে এই পয়েন্টটা বের করা। এই পয়েন্ট তাহলে আমাদের লাল রেখাটা এবং হলুদ রেখা যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, অর্থাৎ যে বিন্দুতে ছেদ করে এরা, ওই বিন্দুটা যদি বের করে ফেলতে পারি, তাহলে মধ্যবিন্দুর কনসিকুয়েন্স করে এটা এটা জানা আছে এবং এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমার টার্গেট আছে এই পয়েন্টটা বের করে ফেলা। ঠিক আছে, এই পয়েন্টটা যদি বের করতে চাই তাহলে এই রেখাটা করতে হবে, এই রেখাটা তো অলরেডি দেওয়া আছে, আমাদের বের করতে হবে এই রেখাটা। এই রেখাটা হচ্ছে এই রেখার উপর লম্ব, এই লাল রেখাটার উপর হলুদ রেখাটা হচ্ছে লম্ব এবং 5,6 বিন্দুগামী। লম্ব এবং 5,6 বিন্দুগামী রেখা যদি বের করতে চাই, তাহলে আমরা তোমাকে শর্টকাট কিছুক্ষণ আগে শিখাইছি যে একটা রেখার উপর লম্ব এবং একটা বিন্দুগামী রেখার সমীকরণ কিভাবে বের করা যায়। কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি শিখাই আসছি। ঠিক আছে, তো এটা যদি তোমাদের নাম মনে থাকে ওটা একটু দেখে আসতে পারো। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই রেখার উপর লম্বা এবং 5,6 বিন্দুগামী, তাহলে আমাদের কি করতে হবে, এক্স এবং ওয়াই এর সহগগুলো ইন্টারচেঞ্জ করে দিতে হবে। এক্স এবং ওয়াই এর সহগগুলো পরস্পর ইন্টারচেঞ্জ করে দিতে হবে। তাহলে ওয়াই এর সহগ হচ্ছে -1 আর এক্স এর সহগ হচ্ছে 1, তো এগুলো কি পরস্পর ইন্টারচেঞ্জ করতে হবে। পরস্পর কি করতে হবে বলতো ভাইয়া, ইন্টারচেঞ্জ করতে হবে। এটাকে এখানে নিতে হবে আর এটাকে এখানে আনতে হবে। তাহলে -1 আর এখানে এক্স, এক্স থেকে x1 বিয়োগ হবে, x1 হচ্ছে -5 আর এক্স এর সহগ কত 1, 1 এখানে চলে আসবে। ওয়াই থেকে y1 বিয়োগ করবো, y থেকে y1 কত 6 আর এখানে কি হবে বলতো, মাইনাস গুণ হবে, ইকুয়াল টু 0 লিখবো। তো এখানে কত -x, -1 -5 গুণ করলে প্লাস এর 5 আর -1 ইন্টু ওয়াই তাহলে মাইনাস ওয়াই আর -1 ইন্টু -6 তাহলে প্লাস এর 6 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি চলে আসবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু -6 চলে আসবে। ঠিক আছে, 6 সরি -11 চলে আসবে। ঠিক আছে, -11 চলে আসবে। ঠিক আছে, এখন আমাদের x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 রেখে এক নম্বর রেখা দেই আর এটাকে 2 নম্বর রেখা দেই। তাহলে এই যে 1 নম্বর রেখা এবং এই যে 2 নম্বর রেখা, এই দুইটা ছেদবিন্দু হচ্ছে আমাদের এটা, তাই না? তাহলে 1 নম্বর এবং 2 নম্বর রেখাকে যদি সলভ করি তাহলে আমাদের কি পেয়ে যাবো, এটা কিন্তু আমাদের সরি 1 নম্বর by solving equation 1 and 2 we get। ঠিক আছে, ইকুয়েশন 1 এবং 2 সলভ করে আমরা কি পেয়ে যাবো বলতো, আমরা আমরা পেয়ে যাবো যে পয়েন্টটা 11/2 11/2 ইন্টারসেক্ট পয়েন্টটা এটা পেয়ে যাবো। তোমরা ক্যালকুলেটর সলভ করতে পারো অথবা হাতে সলভ করতে পারো, তাই না? তাহলে আমাদের হচ্ছে মাঝখানের পয়েন্টটা কিন্তু বের করে ফেলছি এখন, তাই না? এই যে মিড পয়েন্টটা কিন্তু বের করে ফেলছি, তাই না? ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে কি, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে আমাদের ভাইয়া এইটা, এটা বের করে ফেলছি, এটা হচ্ছে 11/2 11/2। তাহলে খেয়াল করো ভাইয়া এখানে 5 থেকে 11/2, 11/2 মানে 5.5, তাহলে 5 থেকে এখানে কত বাড়ছে বলতো ভাইয়া, এখান থেকে এটা যদি মিড পয়েন্ট তাহলে এখান থেকে কত বাড়ছে বলতো ভাইয়া, এখান থেকে এখানে কত বাড়ছে, এখান থেকে এখানে কত বাড়ছে, প্লাস হাফ বাড়ছে, তাই না? এখান থেকে এখানে প্লাস হাফ বাড়ছে, তাহলে এখান থেকে যখন এখানে আসবো তাহলে কত বাড়বে বলতো বলো, প্লাস হাফ বাড়বে। তো 11/2 আর হাফ বাড়লে কত হয়ে যাবে বলতো, 6 হয়ে যাবে না বলতো? 6 হয়ে যাবে, এখানে 6 কমা এখানে দেখো 6 থেকে 5.5 আসে, 5.5 6 থেকে যদি 5.5 আসে কত কমছে, 0.5 কমছে। তাহলে 0.5 থেকে যখন আবার এখানে আসবো আবার 0.5 করলে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে না? তাহলে খেয়াল করছো 5,6 বিন্দুর প্রতিবিম্ব কত হয়ে গেল, 6,5 হয়ে গেল y ইকুয়াল টু x এর সাপেক্ষে। তাহলে এখন কি বুঝতে পারছো, তোমাকে যে বলছিলাম যে যদি y ইকুয়াল টু x এর সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলে তাহলে কি হয়ে যাবে বলতো ভাইয়া, x এর জায়গায় y এর জায়গায় কি চলে আসবে, x চলে আসবে। সো তাহলে আমাদের আজকের শর্টকাট গুলো এখানেই শেষ হলো। ঠিক আছে, সো তোমাদের নেক্সট হচ্ছে আমাদের শর্টকাট লেকচার 3 নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো সেই পর্যন্ত আমার সাথেই থাকো। তো আজকে আমরা এখানেই ক্লাস ক্লোজ করতেছি। গুড বাই সবাইকে।